হ্যালো সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আমাদের ন্যারেশনের ওয়ান শট ক্লাসে। তো আজকে আমরা দেখব হচ্ছে ন্যারেশন। তো ন্যারেশন মেইনলি আমাদের আসে কিন্তু হচ্ছে প্যাসেজ ন্যারেশন, এবং এইচএসসি 25-এর সিলেবাস অনুসারে আমাদের এখানে নাম্বার কত বলো তো? 7 নাম্বার, হয়তো 26-এ যায়, এটা কত হবে? 5 হবে, ঠিক আছে। তো এখানে আমাদের 7-এ 7 পাওয়া খুবই পসিবল একটা জিনিস, এবং ন্যারেশন আমরা ক্লাস 8 থেকে পড়ে আসতেছি। এটা কোনো রকেট সায়েন্স না, কিচ্ছু না, জাস্ট তোমাকে কয়েকটা টাইপ বলে দিব এবং প্যাসেজ ন্যারেশনটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। আমাদের কিন্তু আসবে হচ্ছে প্যাসেজ ন্যারেশন, রাইট? আমরা যতই ন্যারেশনের সিঙ্গেল ন্যারেশন পারি লাভ নাই, আমাদের পারতে হবে প্যাসেজ ন্যারেশন। সো আমাদের টার্গেট প্যাসেজ ন্যারেশন, বাট প্রথমে তো এর জন্য আমাদের কিছু বেসিক লাগবে, রাইট? সো বেসিকগুলো আমরা আগে কাভার করি। তো ন্যারেশন বা স্পিচ এটার মানে কি? এটার মানে হচ্ছে উক্তি, ঠিক আছে। এখন দুই ধরনের উক্তি আছে, একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন, আর একটা হচ্ছে কি ইনডিরেক্ট ন্যারেশন, যেটা নিজের কথা নিজে বলতেছি। সম্পদ সেড আই হ্যাভ গট এ নিউ গিফট। ধরো আমি বলছি আমি একটা নতুন গিফট পাইছি, ঠিক আছে, আমার জবান দিয়ে আমি বলছি, আমার জবানে আমি বলছি, সেই ক্ষেত্রে এটা ডিরেক্ট স্পিচ। আর ইনডিরেক্ট স্পিচটা কি? ধরো তুমি বলতেছো যে সম্পদ বলছে সে একটা গিফট পাইছে, তাহলে তোমার জবানে তুমি আমার কথা বলতেছো, ইনডিরেক্টলি আমাকে বোঝাচ্ছ, এজন্য এটাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ, ঠিক আছে, গেল। তো এখন আমাদের ডিরেক্ট স্পিচের দুইটা অংশ আছে, এই অংশগুলো আমাদের খুব ভালো করে চিনতে হবে। লাস্ট 5 মিনিট, মানে এখন 5 মিনিট খুবই হচ্ছে মনোযোগ দিবা, ঠিক আছে, কারণ এইখানে আমি কয়েকটা অংশ, রিপোর্টিং ক্লজ, রিপোর্টেড ক্লজ এবং এই রিলেটেড জিনিসগুলো দেখাবো, এবং এগুলা না বোঝার কারণেই ন্যারেশনের বাকি রুলসগুলো স্টুডেন্টরা বোঝে না। সো তোমরা এই সেন্টেন্সটা খেয়াল করো, এই সেন্টেন্সে যা যা লেখা আছে এগুলা খেয়াল করো, পরিচয়গুলা খেয়াল করতে হবে। ন্যারেশনের পরিচয়টা খুব বেশি ইম্পর্টেন্ট। সম্পদ সেড টু মি আই হ্যাভ স্টাডিড 10 আওয়ার্স এ ডে ভেরি অ্যাটেন্টিভলি। অ্যাডমিশনের টাইমে পড়তাম, এইচএসসির টাইমেও পড়তাম, ওইটাই লেখা। তো এখন আমার যে কমার আগের এই অংশটুকু, কমার আগের এই অংশটুকু অর্থাৎ শুরুর অংশটুকু, এইটাকে বলা হয় রিপোর্টিং ক্লজ, হ্যাঁ। আর এই যে এই কমা থেকে এই পর্যন্ত, মানে যেখানে আমার উক্তিটা আছে, সেটাকে আমার বলা হয় রিপোর্টেড ক্লজ। তাহলে রিপোর্টিং ক্লজ কি? আমার কমার আগে, শুরুতে, শুরুর যে অংশটুকু কমার আগ পর্যন্ত, সেটা হচ্ছে রিপোর্টিং ক্লজ। আর এই যে আমার কমার পরে বাকি যতটুকু আমি একটা স্পিচ রিপোর্ট করছি, তো এই জন্য এটা হচ্ছে রিপোর্টেড ক্লজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে রিপোর্টিং ক্লজের যে ভার্বটা, তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, ঠিক আছে। আর যেটা হচ্ছে রিপোর্টেড ক্লজের ভার্ব, এটাকে বলা হয় ভার্ব অফ রিপোর্টেড স্পিচ বা রিপোর্টেড ভার্ব। ট্রাস্ট মি, এই জিনিসগুলো না বোঝার কারণেই অনেক স্টুডেন্ট পারে না ন্যারেশন, কারণ সে বোঝে না আচ্ছা এইটা চেঞ্জ, ওইটা চেঞ্জ, কোনটা চেঞ্জ। তো এই দুইটা জিনিস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ক্লজ, রিপোর্টেড ক্লজ, আর কি রিপোর্টেড ভার্ব। এই চারটা জিনিস মাথায় রাখবা। চলো এখন প্রথমেই তোমাদের একটু ধোকা দিয়ে নিই, হ্যাঁ। এখন আমাদের রিপোর্টিং ভার্ব কোনটা ভাই? রিপোর্টিং ভার্ব কোনটা? রিপোর্টিং ভার্ব তো এইটা, এইটা আমার রিপোর্টিং ভার্ব। এখন রিপোর্টিং ভার্বটা আমাদের 3টা টেন্সে হইতে পারে। প্রেজেন্ট টেন্স হইতে পারে, প্রেজেন্ট, তারপরে হচ্ছে আমাদের ফিউচার টেন্সে হইতে পারে, পাস্ট টেন্সে হইতে পারে। কিন্তু ভাইয়া এখানে আমার কথা আছে, এটা অ্যাডমিশন টেস্টগুলোতে বেশি আসে। প্রেজেন্ট এবং ফিউচারে যদি হয়, তাহলে এই যে এইটার ভিতরে, ঠিক আছে, প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে হইলে আমার রিপোর্টেড ক্লজের ভার্বগত কোনো পরিবর্তন হবে না। ভার্বগত মানেই তো টেন্সগত না, কোনো পরিবর্তন হবে না। শুধু কি হবে বলতো? শুধু প্রোনাউনগত পরিবর্তন হবে। ন্যারেশন ইজ অল অ্যাবাউট চেঞ্জ, শুধু প্রোনাউনগত পরিবর্তন হবে, ঠিক আছে। আচ্ছা আসো দেখি, এইখানে সম্পদ শেষ, তাহলে তুমি প্রথমে ন্যারেশন পাই এখানে দেখবা এখানে কি আছে, এটা প্রেজেন্ট টেন্স আছে, তাহলে এতটুকুর টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পাস্ট যদি থাকতো তাইলে পরিবর্তন হইল। তাহলে মাদার সেইজ দ্যাট শি উইল গো আউট, মা বললো আই উইল গো আউট। এখানে প্রোনাউনের ব্যবহারটা বুঝো না, আগে থেকেই ক্লিয়ার করে দিই। কে বলছে? বাংলা চিন্তা করবা, মা বলছে আমি বাইরে যাব, এই আমিটা কাকে বোঝাচ্ছে? মাদারকে বোঝাচ্ছে। এখন মাদার কি, জেন্ডার কি বলো? ফেমিনিন।
তাই কি হচ্ছে, সি হচ্ছে। এই জিনিসটা অনেকে বোঝো না, কাকে রিপোর্ট করতেছে। সো আই থিঙ্ক এখন বুঝবা। এখানে কিন্তু ভার্বের কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট প্রোনাউনগত পরিবর্তন হয়েছে। তো এখানে তোমার আইটা কিসে পরিবর্তন হয়ে গেছে, সিটা আসলে কাকে বোঝাচ্ছে, মাদারকে। এই জন্য অনেক সময় প্যাসেজ নারেশনে এভাবে ব্র্যাকেটে লিখে দেয়। ঠিক আছে, এতটুকু বুঝছো, এখানে কিন্তু অনেক বেসিক আছে। হ্যাঁ, এইটা একটা ঘটনা। আরেকটা হচ্ছে আমার আরেকটা কেস আছে যখন কোনো চেঞ্জ হয় না। সেটা হচ্ছে ধরো আমার এখানে পাস্ট টেন্স আছে, কিন্তু আমার যে রিপোর্টিং স্পিচটা, সরি আমার যে রিপোর্টেড স্পিচ বা হচ্ছে রিপোর্টেড যে পার্টটুকু, ঠিক আছে, এই পার্টটুকু আমার কি বোঝাচ্ছে বলো তো? রিপোর্টেড পার্টটুকু আমার হয়তো সায়েন্টিফিক ট্রুথ বোঝাচ্ছে, ইউনিভার্সাল ট্রুথ বোঝাচ্ছে। ঠিক আছে, এই যে সায়েন্টিফিক ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ বা ইউনিভার্সাল ফ্যাক্ট, এগুলা যেহেতু বোঝাচ্ছে, সেহেতু আমার কি হবে বলো তো? এখানে টেন্সগত কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ ইন টেন্স। কিন্তু ভাই প্রোনাউনগত পরিবর্তন সব সময়ই হবে। তাহলে তুমি দেখো, সায়েন্টিস্ট সেইড দ্যাট ওয়াটার কন্টেইনস অক্সিজেন আর হাইড্রোজেন। এটা কি সায়েন্টিফিক কথাবার্তা? ঠিক আছে, চলো এখন আমরা নেক্সট কেসটা দেখি। পরিবর্তনটা কখন হবে? যখন পাস্ট টেন্স থাকবে। যখন আমাদের পাস্ট টেন্স থাকবে তখন পরিবর্তন হবে। এখন এই চারটা সবার মনে রাখতে হবে। ঠিক আছে, এই চারটা আমাদের সবার মনে রাখতে হবে। এই এখানে কিন্তু সবগুলা পাস্ট টেন্সে আছে, তাহলে এইখানকার টেন্সটা আমার চেঞ্জ হবে। তাইলে এখানে যদি আমার V1 থাকে, খেয়াল করো, এইটা কি হয়ে যাবে? পাস্ট সিম্পল হয়ে যাবে। তাহলে এইটা কি V2 হয়ে যাবে। তাহলে আমার যদি V1 থাকে বা ভার্বের সাথে এস বা ইএস ফর্ম থাকে, এটা কি হয়ে যাবে? পাস্ট ফর্মে হয়ে যাবে। তারপর ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, এইটা কি হয়ে যাবে? প্রোনাউনগত টেন্স, মানে চেঞ্জ তো হবেই। এইটা তোমার হয়ে যাবে ওয়াজ, ওয়ার। আমি যে এই কথাগুলো লিখতেছি এইখানে বেশি ফোকাস করবা, ভার্বের সাথে আইএনজি। যদি এটা ভয়েস হইতো তাহলে কিন্তু একটা বিং আসতো, টেন্সটা ঠিক থাকতো, বাট এখানে কি আসতো? একটা বিং আসতো, এম বিং, ইজ বিং, আর বিং। এখানেই কিন্তু ভয়েস আর ন্যারেশনের মধ্যে পার্থক্য, এবং স্টুডেন্টরা গুলায় ফেলো কোনটা ভয়েস কোনটা ন্যারেশন। অনেক বড় মানুষও এই কাজটা করে। সো এটা আমরা একটু খেয়াল রাখবো। তারপরে হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে কি? হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। তো এখন যদি পাস্ট পারফেক্ট বলি, পাস্ট পারফেক্ট মানে কি? হ্যাড প্লাস V3। তাহলে ন্যারেশনে তুমি সবসময় মনে রাখবা, ডিরেক্ট স্পিচে কোনো সময় তোমার হ্যাডটা আসবে না। হ্যাডটা যদি আসে এটার কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, কিন্তু হ্যাভ হ্যাজ যদি থাকে সেটা হ্যাড হয়ে যাবে। তারপর ধরো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আরও সহজ, হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন তুমি আমারে বলো ভাই, হ্যাভেজ থাকলে কি হ্যাড হয়ে যেত? তাহলে কি তো এখানে হ্যাভেজ আসেই, তাহলে কি এখানে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তারপর দেখো পাস্ট সিম্পল, V2 টট। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে? হ্যাড প্লাস V3। জাস্ট এই জিনিসগুলো মাথায় রাখবা। তোমার আসলে টেন্স মনে রাখার টাইম নেই, তুমি মনে রাখবো 1 থাকলে 2 হয়, তারপরে হ্যাভেজ থাকলে হ্যাড হয়, এগুলা মাথায় রাখবা। তাহলে দেখো ইট ইজ কোল্ড, এটা হয়ে গেছে ইট ওয়াজ কোল্ড। এম টিচিংটা কি হয়ে গেছে? ওয়াজ টিচিং। প্রোনাউনগত চেঞ্জ আমি দেখাইছি। হ্যাভ বিনটা কি হয়ে গেছে? হ্যাড বিন। হ্যাভ বিন যেটা আছে সেটা কি হয়ে গেছে? হ্যাড বিন। যেটা টট আছে এটা কি হয়ে গেছে? হ্যাড টট। ঠিক আছে, তারপর ধরো পাস্ট কন্টিনিউয়াস মানে কি? মেইন পার্টটা কি? ওয়াজ, ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন এইটা যদি থাকে, ওয়াজ অথবা ওয়ার যদি থাকে, তাহলে হয়ে যাবে হ্যাড বিন। এইটা একটু চেঞ্জ কিন্তু, হ্যাঁ, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তুমি একটা জিনিস খেয়াল করো ভাইয়া, তুমি একটা জিনিস খেয়াল করো, যদি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকতো, এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি যদি থাকতো, তাহলে আমাদের এখানে কি হইতো বলো তো? ওয়াজ, ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি হয়ে যেত। তারপরে তুমি খেয়াল করো, আমি কিন্তু আগেই বলছিলাম হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে, বাট যদি এই দুইটার কোনো চেঞ্জ হয় না। কোন দুইটার চেঞ্জ হয় না ভাইয়া? যদি আমাদের যদি এখানে হ্যাড থাকে, তাহলে এখানেও কোনো চেঞ্জ হবে না, হ্যাডটা হ্যাডই থাকবে। হ্যাঁ, আবার ধরো হ্যাড বিন যদি থাকে, হ্যাডের কোনো চেঞ্জ হয় না। হ্যাড বিন যদি থাকে
তাহলে এখানে কি হবে বলো তো, হ্যাড বিনটাই হবে। তুমি যদি ভাই জাস্ট এতটুকু মনে রাখো, তোমার ন্যারেশনের লাইফটা ইজি। তোমাকে ন্যারেশন পড়ানো শেষ, এতটুকু মনে রাখলেই ন্যারেশন এনাফ। যদি এইটুকুকে ইউটিলাইজ করতে পারো, এইটুকুকে যদি ইউটিলাইজ করতে পারো, তাহলে এতক্ষণ যা কিছু বললাম, আসো আমি সেটা আরেকবার লিখে দিচ্ছি তোমাদেরকে। ডিরেক্ট, ইনডিরেক্ট, এইটা তোমার খুব বেশি ইম্পর্টেন্ট। ধরো তোমার ভার্ব ওয়ান, তোমার ভার্ব ওয়ান আছে, অথবা ভার্ব প্লাস এস বা ইএস আছে, এইটা তোমার কি হবে বলো তো, এটা তোমার V2, ঠিক আছে। আচ্ছা গেল। তারপরে ধরো আমাদের এম, ইজ, আর, ঠিক আছে, প্লাস ভার্বের সাথে আইএনজি আছে, এটা কি হয়ে যাবে, ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা ওয়ার আছে। তারপরে এইটার একটা ভ্যারিয়েন্ট আছে, ধরো এম ইজ যদি থাকে, এম ইজ আর, শুধু এম ইজ আর আছে, শুধু এম ইজ আর মানে তো আসলে প্রেজেন্ট টেন্সই বোঝায়, তাহলে এটা হয়ে যাবে কি ওয়াজ ওয়ার। আর যেটা ভার্বের সাথে আইএনজি ছিল, এটার সাথে কিন্তু ভার্বের সাথে আইএনজিটা থাকবেই, ঠিক আছে। আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ এটা অফ করে দিছি, ওকে। তারপরে ধরো আমাদের হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 আছে, তাইলে এইটা আমাদের হয়ে যাবে হ্যাড, হ্যাঁ আমাদের হ্যাড প্লাস V3। কিন্তু এইটারই আবার একটা ফলো আপ রুলস আছে। ফলো আপ রুলসটা কি, ধরো আমাদের এখানে তোমার আছে হ্যাড প্লাস V3, তাহলে এই পাশেও তোমার হ্যাড প্লাস V3টাই থাকবে। আচ্ছা তাইলে তুমি এখানে আবার আসো, হ্যাভ অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যদি থাকে, তাহলে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন তোমার এখানে খেয়াল করো, যদি আমাদের হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি থাকে, সেটার কোনো চেঞ্জ নেই, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। এইটারই আবার একটা ফলো আপ আছে, ধরো এখানে তোমার V2 আছে ডিরেক্ট, তাহলে এইটা কি হয়ে যাবে, হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, হ্যাঁ। তারপরে আসো আরেকটাতে যাই আমরা, এটা তো গেল ওয়াজ অথবা ওয়ার ভার্বের সাথে আইএনজি, এইটা একটু চেঞ্জ, হ্যাঁ এইটা একটু ভালো রকমেরই চেঞ্জ হয়। এইটা যদি থাকে ওয়াজ ওয়ার প্লাস হচ্ছে ভার্বের সাথে যদি আইএনজি থাকে, তাহলে এটা হয়ে যায় হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে তুমি এটা খেয়াল করো তো ভাই, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আবার আইএনজি থাকলে কি বলো তো কি হয়, হ্যাড বিন প্লাস ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে কি সেটার কোনো চেঞ্জ হয় না। হ্যাড প্লাস V3 করাই দিছি, হ্যাড বিন প্লাস এটা করাই দিছি। সো এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা মাথায় রাখলে ন্যারেশনে আর কোনো জায়গায় আটকাবা না, কোন টেন্সে কি হবে না হবে এগুলো অনেক কথা, এখানে বেশি টাইম দিলাম, এইটা মাথায় রাখবা। তাইলে এখন আসো আমরা মডেল অক্সিলারির কিছু ব্যবহার দেখি। আমাদের খুব সহজ, যখন আমাদের প্রেজেন্ট টেন্সে থাকবে সেটা হয়ে যাবে পাস্ট, ঠিক আছে। উইল, উড, ক্যান, কুড, শ্যাল, শ্যাল থাকলে উড, মে থাকলে মাইট, মাইটটা হয় হচ্ছে উচিত অর্থে। তাহলে আই উইল টিচ ইংলিশ, তাহলে কি শি টোল্ড দ্যাট বা সেড দ্যাট শি উড টিচ ইংলিশ। আই ক্যান টিচ ইংলিশ, ক্যানটা হয়ে গেছে কুড। কিন্তু ভাই এই যে এখানে যে পাস্ট টেন্সগুলো আছে, ঠিক আছে, অর্থাৎ আমার যে পাস্ট টেন্সগুলো আছে কুড, মাইট, উড, এগুলার কিন্তু কোনো চেঞ্জ হয় না। যেরকম আই কুড ডু দ্য ওয়ার্ক, এটা কিন্তু হি কুড ডু দ্য ওয়ার্কই রয়ে গেছে। আই মাইট সি হিম আছে, তাহলে কি শি মাইট সি হিম হবে, ঠিক আছে। আচ্ছা এখন কিছু জিনিস আছে উড আর ইউজ টু, এটা একটা জায়গায় আনচেঞ্জড থাকে। কখন আনচেঞ্জড থাকে এটা আমি দেখব, হ্যাঁ। আই উড ভিজিট হার রেগুলারলি, এটা তো পাস্ট টেন্সে উডটা থাকলে উডই থাকে, আর ইউজ টু থাকলেও কি অতীতকালের অভ্যাস, এটা কি ইউজ টুটা ইউজ টুই থাকে। আমি কিন্তু ন্যারেশনে জাস্ট চেঞ্জগুলো দেখাচ্ছি, প্রোনাউনগত চেঞ্জ প্রত্যেকটাতে দেখায় ক্লাস এত বড় বানাইতে পারবো না, এটা ওয়ান শট ক্লাস, ঠিক আছে। চলো এখন মাইটটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আনচেঞ্জ থাকে, মাঝে মাঝে এটা চেঞ্জ হয়, এটা আমি দেখাবো। যখন আমাদের প্রবাবিলিটি বোঝায়, মাইট দিয়ে কোনো কিছুর সম্ভাবনা বোঝায়, মাইট দিয়ে কোনো কিছুর সম্ভাবনা বোঝায়, তখন মাইট রিমেইনস আনচেঞ্জড,
যেরকম হি সেড আই মাইট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করতে পারি, এটা কি আমার একটা পসিবিলিটি বা এটা আমার কি একটা প্রবাবিলিটি, তাইলে এখানে মাইটটা আমার কি থাকবে, মাইটই থাকবে, শুধু কি চেঞ্জ হয়েছে, হি সেড দ্যাট আই মাইট ডু দ্য ওয়ার্ক, তাহলে কি সে কাজটা করবে, এই আইটা আসলে কি হি, তাইলে কি আমার শুধু প্রোনাউনগত চেঞ্জ হবে, ঠিক আছে। তারপর দেখো শি সেড আই মাইট ডু দ্য অ্যাসাইনমেন্ট দিস উইক, তাইলে এখানে কি আইটা আসলে কি সে, শি, তাইলে কি এটা তার একটা প্রবাবিলিটি, তাইলে মাইটটা কি মাইটি রয়ে গেল, মাইটি রয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এখন মাস্টেরও কিছু ব্যবহার দেখি, হ্যাঁ মাস্টের কিছু ব্যবহার দেখি। আচ্ছা, মাস্ট কোনো সময় পরিবর্তন হয়, কোনো সময় হয় না, ঠিক আছে। মাইটের ওই পরিবর্তনটা দেখাইলাম না কারণ এটা আসবে না। এখন যখন আমার মাস্ট দিয়ে কোনো কিছুর হচ্ছে তোমার অ্যাজাম্পশন বা অনুমান বোঝায়, যখন কোনো কিছুর অ্যাজাম্পশন বা অনুমান বোঝায় তখন মাস্টের পরিবর্তন হয় না। যেরকম মাদার সেড টু মি আই মাস্ট বি টায়ার্ড নাও, মা আমাকে বললো তুমি এখন হয়তো বা টায়ার্ড, ইউ মাস্ট বি, ধরো তুমি প্রাইভেট থেকে আসছো, কোচিং থেকে আসছো, সেই সময়টাতে বললো, তাইলে এইটা তার একটা অ্যাজাম্পশন না। এখন ন্যারেশন বুঝতে হইলে ভাই মনের কথা বুঝতে হবে, বাক্য পড়ে বুঝতে হবে যে আসলে কি বলতে হয়েছে। তাহলে এই ইউটা কি, সেড টু মি, মা আমাকে বলছে যে তুমি, এই তুমিটা আসলে কি, এই তুমিটা তো আসলে আমি, তাইলে কি আই মাস্ট বি টায়ার্ড নাও, ঠিক আছে। তারপর ধরো শি সেড ইউ ক্যান নট ওয়ার্ক ইউ মাস্ট হ্যাভ বিন হাংরি, তুমি তো হাঁটতে পারতেছো না, তুমি অবশ্যই অনেক কি, তুমি ক্লান্ত বা তুমি কি হাংরি, মানে তুমি অনেক ক্ষুধার্ত, যে কারণে তুমি শক্তি পাচ্ছ না, তাহলে কি এটাও তার একটা অ্যাজাম্পশন। তাহলে মাস্ট হ্যাভ বিনটা কি, মাস্ট হ্যাভ বিনই রয়েছে, শুধুমাত্র প্রোনাউনগত চেঞ্জ হয়েছে, শুধু প্রোনাউনগত পরিবর্তন হয়েছে, ঠিক আছে। আচ্ছা চলো, তারপরে হচ্ছে যখন আমাদের মাস্ট কোনো ইন্টেনশন বোঝায়, ঠিক আছে। ইন্টেনশন মানে কি, ইন্টেনশন মানে তোমার কোনো ইচ্ছা উদ্দেশ্য এগুলা বোঝাবে, ঠিক আছে, তখনও মাস্টটা অপরিবর্তিত থাকে, ঠিক আছে। আচ্ছা, যেরকম শি সেড, ধরো তোমাকে কেউ বললো শি সেড আই মাস্ট হ্যাভ এ কাপ অফ কফি, তার মানে সে, তুমি একটা ধরো কোনো জায়গায় ঘুরতে গেছো, বললো আমার এখন একটা কফি খাইতে হবে, মানে এটা তার একটা ইচ্ছা, ঠিক আছে। এই মাস্ট আসলেও কি বোঝাচ্ছে বলো তো, ইন্টেনশন বোঝাচ্ছে। তাহলে এরকম ইন্টেনশন বোঝাইলেও মাস্টের কোনো পরিবর্তন হবে না, শুধু প্রোনাউনের পরিবর্তন হবে। যেরকম আই মাস্ট এনজয় এ মুভি নাও, শি সেড আই মাস্ট এনজয় এ মুভি নাও, মাস্টটা মাস্টই আছে, শুধু প্রোনাউনের পরিবর্তন হবে। একটা কথা মনে রাখবা, তোমার প্রোনাউনের পরিবর্তন সব সময় হবে, সব সময় ন্যারেশনে প্রোনাউনের পরিবর্তন হবে। এক্সট্রিম দু একটা কেস আছে, বাট ওগুলার আমার দরকার নেই। এখন হোয়েস মানে মাস্ট রেফার্স টু অ্যান অব্লিগেশন, ঠিক আছে, যখন কোনো বাধ্যবাধকতা বোঝাবে, যখন কোনো বাধ্যবাধকতা বোঝাবে। এখন বাধ্যবাধকতা বোঝাইলেই চেঞ্জ হবে। বাধ্যবাধকতা মানে কি, হ্যাভ টু, বাধ্যবাধকতা মানে কি, হ্যাভ টু প্রেজেন্ট টেন্সে, তাহলে হ্যাভ টু যদি প্রেজেন্ট টেন্স হয় এটা তো আমার পাস্টে আনতে হবে, কারণ ওখানে পাস্ট দিয়েই থাকে, তাহলে কি হ্যাড টু। এজন্যই বলে যে মাস্ট দিয়ে যদি বাধ্যবাধকতা বোঝায় তাহলে আমার কি হ্যাড টু বসবে। যেরকম হি সেড মাই মাদার ইজ ইল আই মাস্ট গো হোম নাও, আমার মা অসুস্থ, আমার বাসায় যেতে হবে, তার মানে আমি এখানে বাধ্য, আমি সেন্টেন্সটা পড়ে বুঝতেছি ভাই আমি এখানে বাধ্য, আই এম অবলাইজ টু ডু দ্যাট, তাহলে যেহেতু পাস্ট টেন্সের তাহলে সেটা কি হবে, হি হ্যাড টু গো হোম। জাস্ট প্রোনাউনের পরিবর্তনটা হয়েছে, এখানে প্রোনাউনের পরিবর্তনও হয়েছে, মাস্টের পরিবর্তনটাও হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন পার্সোনাল প্রোনাউনের পরিবর্তন, এটা আমি তোমাদের বলে দিচ্ছি, বাট এইটার সেন্সটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কে কারে বলছে, এখানে মেন কথা হচ্ছে ভাই কে কারে বলছে, কে কারে বলছে, ঠিক আছে। ধরো এইটা দেখো, একটা এক্সাম্পলই আমি দেখাবো, বাকিগুলা প্র্যাকটিস। জামিল সেড টু মীরা, জামিল মীরাকে বলছে আই শ্যাল ভিজিট ইউ সুন, খেয়াল করো, আই শ্যাল ভিজিট ইউ সুন, জামিল মীরাকে বলছে আমি খুব শীঘ্রই তোমার সাথে দেখা করব। তাহলে এই আমিটাকে, আমিটাকে এখানে বলো তো, আমিটা কাকে রেফার করতেছে, জামিলকে রেফার করতেছে। ইউটা কাকে রেফার করতেছে, ইউটা রেফার করতেছে মীরাকে। তাইলে এখন এটাতে চেঞ্জ করো, জামিল বলছে যে, জামিল বলছে যে সে কি করবে, মীরাকে ভিজিট করবে, তাহলে কি হি কাকে ভিজিট করবে, মীরাকে, তাহলে কি এখানে ইউ এর পজিটিভ মানে এখানে সি,
এটা তো আসলে শি জেন্ডার হিসেবে, তাহলে এইটার ফর্মটা যদি আনি তাহলে কি হার। তাহলে বুঝছো এখানে হি হইছে আর হার হইছে। এইরকম প্রোনাউনের চেঞ্জটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটা তোমার ফিল করতে হবে, এটা তোমার বুঝতে হবে। এটা তোমার আমি 100টা ক্লাস নিলেও বুঝাইতে পারবো না, বাট তুমি যদি বুঝে থাকো এই একটা উদাহরণে বুঝে যাবে, বাকিগুলো প্র্যাকটিস। তাইলে এখন আমাদের আরেকটা টাইপ আছে যে দিস, দ্যাট, দিস, দোজ। এই যে তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো আছে, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো কিভাবে পরিবর্তন করব, ঠিক আছে, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলা কিভাবে পরিবর্তন করব। হ্যাঁ, হাই রে টাইপিস্ট, উইক বানান ভুল লিখছে, মেজাজটা গরম হয়ে যায় ক্লাস নিতে যায়। এটা দুর্বলটা লিখছে বুঝছো, পরেরটা আবার ঠিক লিখছে। আচ্ছা সমস্যা নেই, মানুষ মাত্রই ভুল, ঠিক আছে। দেখো এখানে কয়েকটা ফর্মুলা আছে, ফর্মুলাগুলো মনে রাখবো। এটা নিয়ে অনেক কনফিউশন, অনেক বইগুলোতেও ভালোভাবে পাবা না, সো এটা একটু আমাদের মনে রাখতে হবে। দিস অথবা টাইম এক্সপ্রেশন, ঠিক আছে, যখন আমাদের টাইম এক্সপ্রেশন বোঝাবে, দিস অথবা দিস তারপর একটা টাইম এক্সপ্রেশন থাকবে, তখন এই দিস অথবা দিসটা হয়ে যাবে দ্যাটে, আর দিসটা হয়ে যাবে দোজ। যেরকম আই শ্যাল গো হোম দিস উইক, তাইলে এখানে দিস উইক, খেয়াল করো এটা কি আছে আসলে, দিস উইকটাকে একটা টাইম এক্সপ্রেশন, টাইম এক্সপ্রেশন। ভাই যেহেতু এটা একটা টাইম এক্সপ্রেশন, তাহলে এই দিসটা তোমার কিসে কনভার্ট হয়ে যাবে, দিস প্লাস টাইম এক্সপ্রেশন হইলে এই দিসটা দ্যাটে হয়ে যাবে। তাহলে কি দ্যাট উইক, দিস ইয়ার, দিস প্লাস টাইম এক্সপ্রেশন, তাহলে এটা কিসে পরিবর্তন হয়ে যাবে, দ্যাটে হয়ে যাবে। বুঝছো, এই সূত্রগুলো মনে রাখবা, তাইলেই অনেক ইজি হয়ে যাবে। তারপরে ধরো দিস অথবা দ্যাট, এগুলো আবার নাউনে পরিবর্তন, মানে নাউনের সাথে বসলে সেটা দাতে কনভার্ট হয়ে যায়। তোমরা বুঝোই না কখন দ্যাট দিবা কখন দা দিবা, উল্টাপাল্টা লেখো, বাট এটা কিন্তু খুব ইজি। কেন বুঝো না এটাই আমি বুঝি না। আই হ্যাভ রিড দিস বুক, তাহলে এখানে দিস বুকটাকে একটা নাউন না, তাহলে দিস প্লাস নাউন আছে, দিস প্লাস নাউন থাকলে এইটারে স্পেসিফিক করার জন্য দিসটা হয়ে যায় দাতে। তাহলে কি হি হ্যাড রিড দ্য বুক, তাহলে দ্যাট আছে, দ্যাট প্লাস নাউন আছে, তাহলে এখানে কি এটা দাতে কনভার্ট হয়ে যাবে। বাকি চেঞ্জ তো টেন্সের চেঞ্জও দেখাইছি, প্রোনাউনের চেঞ্জও দেখাইছি, এই অংশটুকুর চেঞ্জ আই থিঙ্ক বুঝতে পারছি। তারপরে হচ্ছে দিস এগুলা যদি প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, তাইলে এগুলা হচ্ছে বিভিন্ন প্রোনাউন, যেরকম ইট, দে, দেম, এগুলা বসবে। হ্যাঁ, যেরকম এখানে দেখো আই উইল ডিসকাস দিস টুমোরো, হয়তো তুমি আগে অনেক কথা বলছো, তারপর তুমি বলছো যে এইটা নিয়ে আমি আসলে কথা বলবো আগামীকালকে, তাহলে এইটা কি আমার প্রোনাউন হিসেবে কাজ করতেছে। তো যেহেতু এটা প্রোনাউন হিসেবে কাজ করতেছে, সো সিঙ্গুলার হইলে ইট হয়ে যাবে, প্লুরাল হইলে দে অথবা দেম হয়ে যাবে। ঠিক আছে, বুঝছো? তাহলে কি দিসটা ইটে কনভার্ট হয়েছে, বাকি চেঞ্জ তো দেখাইছি। এখন কিছু অ্যাডভার্বিয়াল আছে আমাদের, সময় নির্দেশক। হ্যাঁ, ন্যারেশনে কিছু সময় নির্দেশক আছে, এগুলা আমাদের চেঞ্জ করতে হবে। যেরকম এই চার্টগুলো তোমাদের মুখস্থই রাখা লাগবে, আসলে মুখস্থর কিছু নাই, আমি একটু দেখাই দিই, এমনিই পারবা। ধরো এগো থাকলে বিফোর হবে, তারপরে এ উইক, উইক বানানটা আবারও ভুল করছে, এ উইক, ঠিক আছে, এক সপ্তাহ বা এক মাস আগে। এগো যেহেতু আছে, এগো থাকলে বিফোর, শেষ, এগো থাকলে বিফোর। হ্যাঁ, তারপরে হচ্ছে নাও, নাও থাকলে দেন, টুডে থাকলে দ্যাট ডে, তারপর টুমোরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। এই কয়টা বোর্ডের জন্য দেখলেই এনাফ। তারপরে যে ক্লাসে ইয়েস্টারডেটা আসে, ইয়েস্টারডে থাকলে কি দ্য ডে বিফোর অথবা দ্য প্রিভিয়াস ডে। এই কয়টা হচ্ছে আমি বলতেছিও না। এই লাস্ট উইক থাকলে কি, লাস্ট থাকলে কি প্রিভিয়াস হয়, এটা দিলাম। আর এই কয়টা হচ্ছে কলেজের জন্য ইম্পর্টেন্ট, বাট এগুলা বোর্ডের জন্য এই কয়টা দেখলেই হবে। ঠিক আছে, তাহলে এখানে আসো চেঞ্জটা দেখি। আই রিসিভ দ্য লেটার এ উইক অ্যাগো, অ্যাগো আছে, অ্যাগো থাকলে বিফোর, এর আগে টাইম এক্সপ্রেশন যা আছে তাই, তাহলে কি এ উইক বিফোর। টুডে থাকলে কি হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়। ঠিক আছে, আচ্ছা এখন হেয়ার থাকলে কখন দেয়ার হয়। হ্যাঁ, হেয়ারের বদলে দেয়ার তখনই হয় যখন সেটা দিয়ে কোনো জায়গাকে বোঝায়। যেরকম অ্যাট দ্য স্টেশন হি সেড আই উইল বি হেয়ার, তার মানে এখানে হেয়ার দিয়ে কি, কাকে রেফার করতেছে, স্টেশনকে। তাহলে কি যখন এরকম একটা জায়গাকে রেফার করে তখন হেয়ারটা দেয়ার হয়ে যায়। হ্যাঁ, আই থিঙ্ক বুঝতে পারছো। এখন আসলে হচ্ছে ভোকেটিভ কেস অথবা প্যারেন্থিসিস, এটা বুঝি। ভোকেটিভ কেস মানে কি, ধরো তুমি কাউকে ডাকছো, ঠিক আছে, ধরো তুমি আমাকে বলতেছো সম্পদ কাম হেয়ার, ঠিক আছে, তো সম্পদ তুমি আমাকে ডাকছো,
এরপরে তুমি আমাকে সম্বোধন করছো, ঠিক আছে, এটার মানে হচ্ছে সম্বোধন পদ, তাহলে এরপরে আমরা কমা বসাবো। যেরকম বয়েজ ডোন্ট মেক এ নয়েস, তার মানে কি, তুমি ধরো একটা টিচার বা কেউ বলতেছো ছেলেরা আওয়াজ করো না, তাইলে কি একটা কমা বসছে, ঠিক আছে। এখন আমাদের কথা হচ্ছে ভাই এইরকম, এটা বাক্যের শুরুতেও থাকতে পারে লাস্টেও থাকে, বাট এইরকম যদি থাকে আমাদের দেখতে হবে এইটা, হ্যাঁ, দ্য টিচার সেড স্টুডেন্টস লিসেন টু মি, এইটা হচ্ছে আমাদের ভোকেটিভ কেস। তাইলে এই ক্ষেত্রে আমরা কি করব বলো তো, এই ক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে আনবো। রিপোর্টিং ভার্বের অবজেক্ট মানে কি ভাই, কিচ্ছু না, রিপোর্টিং ভার্বের পরে এটা বসায় দিবা, শেষ। রিপোর্টিং ভার্বের ঠিক পরে একে বসাবা, ঠিক পরে একে বসাবে, ঠিক আছে। তাহলে কি টিচার আস্কড, এখানে কি ভোকেটিভ কেসটা কি স্টুডেন্টস, তাহলে রিপোর্টিং ভার্ব বারবার বলছি, সেট কিভাবে আস্কড হয়েছে দেখাবো, তাহলে এখানে কি স্টুডেন্টসটা আইনে বাকিটুকু বসায় দিলাম, শেষ। এটা কিন্তু প্যাসেজ ন্যারেশনের জন্য ইম্পর্টেন্ট, প্যাসেজ ন্যারেশনের জন্য এটা বেশ ইম্পর্টেন্ট। চলো আমরা সামনে যাই। এখন তোমার টোল্ড কখন হবে, টোল্ড কখন হবে, হ্যাঁ খুব সহজ ভাই, সেইস টু অথবা সেইড টু, অর্থাৎ যখন আমি কাউকে বলতেছি একটা টু থাকবে আর একটা জিনিস থাকবে, তখন আমরা টোল্ড দিতে পারি। যেরকম রাজীব সেইড টু কামাল, তো এখানে সেইড টু আসে না, সেইড টু থাকলে আমরা টোল্ড দিতে পারি। সেইড টু দিয়ে করলেও হবে, হবে যে না তা না, বাট এইটাই হচ্ছে প্যাসেজ ন্যারেশনের স্টাইলিস্টিক্স, শৈলী তত্ত্ব, যে কখন তুমি কি ইউজ করতেছো। সেইড টু মি দিয়ে করলেও হবে, বাট সেইড টু যদি থাকে সেক্ষেত্রে সেইড টু আনাদার পার্সন থাকলে আমরা টোল্ড দিয়ে করব, ঠিক আছে, দুইটাই হবে, তবে এটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, এখন হরেক রকমের রিপোর্টিং ভার্ব, এইটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। ধরো আমার মনের কথা বুঝে বুঝে রিপোর্টিং ভার্ব বসাইতে হবে। ধরো তোমাকে কেউ অগ্রাহ্য করছে, তুমি ডিনাই বসাবা। ধরো তোমাকে কেউ উপদেশ দিচ্ছে, তুমি অ্যাডভাইস বসাবা। তারপর ধরো তুমি কাউকে উত্তর দিচ্ছ, সবসময় অ্যান্সার না বলে রিপ্লাই বলবা, এটা ইচ্ছা মতো ইউজ করা যায়, ঠিক আছে। সো ধরো এখানে আমি জাস্ট একটা উদাহরণ দেখাবো, একটা উদাহরণেই আশা করি বুঝে যাবা। ধরো টিনা বলল আই এম নট রিডিং, তাইলে তুমি এখানে দিতা টিনা said that she was not reading, ভাই হবে, এটা দিলে হবে, এটা দিলে ভুল হবে না, কিন্তু সে যে পড়তেছে না এটারে কি অগ্রাহ্য করছে, তাহলে কি টিনা রিফিউজ টু রিড, এটাও দিতে পারবা। তারপর টিনা রিফিউজ দ্যাট হি ওয়াজ রিডিং, তার মানে তুমি এই জায়গাটায় তুমি খেলাধুলা করতে পারবা। এবং প্যাসেজ ন্যারেশনে এইগুলা ইম্পর্টেন্ট, কারণ 7 তোমাকে ওভারঅল দেখে দিবে, ঠিক আছে। হয়তো বা তুমি খুব ভালো লিখছো, তোমার কোনো ভুল যায় নাই, তোমাকে 6.5 দিছে, কারণ টিচারের ভালো লাগে নাই, তুমি এই ব্যবহারগুলো করো নাই, ঠিক আছে। সো এই ব্যবহারগুলো করবা। এখন এই ছিল মোটামুটি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের গুলা দেখব, হ্যাঁ। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি হবে বলো তো, খুব সহজ। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের তো 2 রকমের ইন্টারোগেটিভ সেন্টেন্স হইতে পারে, একটা হচ্ছে WH কোয়েশ্চেন বা WH ওয়ার্ড দিয়ে, আরেকটা কি তোমার ইয়েস নো কোয়েশ্চেন মানে মডেল অক্সিলারি ভার্ব দিয়ে, যেগুলো ইউজ করি। ধরো আমরা জাস্ট এতটুকু দেখি, হি সেড ওয়্যার ইজ দ্য পোস্ট অফিস, যখন WH ওয়ার্ড থাকবে তখন কোনো দ্যাট বুঝবে না, এটা সবাই ভুল করো কেন জানি, আমিও 8-9-এ থাকতে এটা ভুল করতাম। WH ওয়ার্ড দিয়ে জাস্ট এই কথাটা নাও, কোশ্চেন শুরু হলে ইনডিরেক্ট স্পিচে কোনো দ্যাট বসবে না, দ্যাট বসবে না, এটা মাথায় রাখবা। তাইলে যা আছে সেটাই বসবে, যা আছে সেটাই বসছে। তাহলে ইজ দ্য পোস্ট অফিস, আসলেও ইনডিরেক্ট স্পিচে আমরা কি করি, অ্যাসার্টিভ সেন্টেন্স বানাই, তাহলে এটার অ্যাসার্টিভ সেন্টেন্স বানাও। ইজটা যখন হচ্ছে আমার কি মেইন ভার্বের আগে থাকে বা আগে থাকে সাবজেক্ট, তখন প্রশ্ন হয়ে যায়। তো এটারে যখন পরে নিব তাইলেই তো এটা কি হয়ে যাবে, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তাহলে টেন্সগতভাবে এটা প্রেজেন্ট টেন্স, এটা পাস্টে চলে ওয়াজ হয়ে গেছে, বুঝছো? এতটুকু বুঝলেই তোমার কোয়েশ্চেনের জন্য এনাফ। এই যে দেখো, হোয়ার শি লিভড, ঠিক আছে, হোয়ার ডাজ শি লিভ, এটা প্রেজেন্টারে কি পাস্টে নিয়ে গেছি, কোনো দ্যাট বসে নাই, ঠিক আছে। এগুলা দেখলেই হবে। এখন হচ্ছে ইয়েস নো কোশ্চেন,
ইয়েস নো কোশ্চেন মানে কি ভাই? যে প্রশ্নগুলোর উত্তর ইয়েস নোর মাধ্যমে দেওয়া যায়, যে প্রশ্নগুলোর উত্তর ইয়েস নোর মাধ্যমে দেওয়া যায়। ধরো বললো ডু ইউ নো দ্য ম্যান, এটার উত্তর দুইটা হইতে পারে, অর্থাৎ আমার বাইনারি কোশ্চেন যেগুলা ইয়েস অথবা নো। আর ইউ এ মেম্বার অফ দ্য ক্লাব, ইয়েস অথবা নো। এই ক্ষেত্রে আমরা কি করি? খুব সহজ ভাই, আমরা এই ক্ষেত্রে একটা ইফ অথবা ওয়েদার আনি। কখন ইফ আনি কখন ওয়েদার আনি বলবো। তাইলে আমার যখন ডাব্লিউএস কোয়েশ্চেন থাকতো আমি জাস্ট ডাব্লিউএস কোয়েশ্চেনটাই আনতাম, বাট যখন ইয়েস নো থাকবে, যেরকম ডিড ইউ অ্যাটেন্ড দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাস, এটা দুইটা ইয়েস অথবা নো। তাহলে কি এটা একটা বাইনারি কোয়েশ্চেন, ইয়েস অথবা নো। তাইলে তুমি আমারে বলো, এখানে আমার একটা ইফ আনবো, ইফ অথবা ওয়েদার, বাকিটুকু অ্যাসার্টিভ সেন্টেন্স করব। এখানে আমার V2 আছে, তাহলে V2 থাকলে আমার কি হয়? হ্যাড প্লাস V3, তাহলে আমি কি হ্যাড প্লাস V3 দিয়ে বাকি অংশ বসাইছি। ইজ দ্য ক্লাস ভেরি লার্জ, হি ইনকোয়ার্ড ইফ অথবা ওয়েদার দ্য ক্লাস ওয়াজ ভেরি লার্জ। তাহলে এটা আমার কি আছে? ইজ দিয়ে আছে। এটারে তুমি নর্মাল ভাবে চিন্তা করো, ক্লাস ইজ ভেরি লার্জ, এটারে কি করছে? পাস্টে নিচ্ছে, তাহলে কি দ্য ক্লাস ওয়াজ ভেরি লার্জ। ঠিক আছে, এখন ইফ কখন আর ওয়েদার কখন ব্যবহার করবো এটাই তো প্রশ্ন। আচ্ছা, ইফ ওয়েদার ইচ্ছা মতো ইউজ করা যায়, বাট যেখানে চয়েসের ব্যাপার আছে, ঠিক আছে, যেখানে চয়েসের ব্যাপার আছে, মানে চয়েস করার ব্যাপার আছে, সোজা কথা দুইটা অপশন বা যে কোনো কিছু আমাদের চয়েস করার ব্যাপার আছে। ঠিক আছে, চয়েস করার ব্যাপার থাকলে ওয়েদারই বেশি ব্যবহৃত হয়। যেরকম শি সেড টু মি উইল ইউ টেক টি অর কফি, এখানে আমার কি আছে? ইফ ওয়েদার দুইটাই বসবে, এবং প্যাসেজ ন্যারেশনের টিচার এটাই দেখবে তুমি ইফ দিছো না ওয়েদার দিছো। হলিস্টিক মার্কস দেওয়ার ক্ষেত্রে এগুলো ইম্পর্টেন্ট। তাইলে এখানে কি তোমার একটা চয়েসের ব্যাপার আছে, যেহেতু তোমার একটা চয়েসের ব্যাপার আছে সেই তো আমাদের কি ওয়েদার হবে, ইফ না বসে ওয়েদার হবে। যেরকম আর ইউ রিডিং এ ড্রামা অর নভেল, তার মানে কি এখানে একটা চয়েসের ব্যাপার আছে, যেহেতু একটা চয়েসের ব্যাপার আছে সেহেতু কি হচ্ছে? আমাদের ওয়েদার হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, WH ওয়ার্ড থাকলে এই যে আমরা আক্সড দিয়ে কোনো WH ওয়ার্ডটাই দিয়ে দিছি, আমাদের কোনো চেঞ্জ নাই, এটা অলরেডি আমরা পড়ায় ফেলছি। ঠিক আছে, আচ্ছা, এখন আসো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের চেঞ্জগুলো দেখব। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে তোমার কি আদেশ, উপদেশ, অনুরোধ এগুলা বোঝাবে। সাধারণত এরা মেইন ভার্ব, তারপরে হচ্ছে তোমার মেইন ভার্ব থাকলে এর সাথে নট দিয়েও হইতে পারে, লেট দিয়ে হইতে পারে, লেট নট দিয়ে হতে পারে। তো এখন আমরা এটার কিছু এক্সাম্পল দেখব। ধরো এখানে শি সেড দ্য টিচার প্লিজ মার্ক মি প্রেজেন্ট। আসলে ওইখানে কি করছে? প্লিজ দিয়ে কি বোঝাইছে বলো তো? এটা মনের ভাব বুঝতে হবে। প্লিজ দিয়ে আসলেও তো তারা রিকোয়েস্ট করছে যে আমার প্রেজেন্টটা দিয়ে দেন, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন। তাইলে শি রিকোয়েস্টেড হার টিচার টু মার্ক হার প্রেজেন্ট। শেষ। জাস্ট আমার এখানে কিসের কেরামতি? রিপোর্টিং ভার্বের কেরামতি। রিপোর্টিং ভার্বটা ঠিক মতো ইউজ করলেই কি আমার হয়ে যায়। হ্যাঁ, তো চলো আমরা কেস 2 দেখি। ধরো আমাদের প্লিজ অথবা কাইন্ডলি দিয়ে শুরু হয়েছে, ঠিক আছে, তাইলে আমাদের সেন্স ক্যারি করে। মানে আমার কি ডিরেক্টলি ইনডিরেক্টে নেওয়ার উদ্দেশ্য কি? আমি ডিরেক্টে যে কথাটা বলছি আরেকজনের জবানে সেম কথাটা বলতে, জবান চেঞ্জ করা যাবে না। তাইলে এখানে বলছে শি সেড টু মি প্লিজ পাস দ্য সল্ট। ঠিক আছে, এখানে প্লিজ পাস দ্য সল্ট যে আছে ভাই, প্লিজ পাস দ্য সল্ট যে আছে, এখানে আসলে কি তারে রিকোয়েস্ট করছে না? এখানে কি রিকোয়েস্ট করছে না? তাইলে তোমাকে যে আমি বলছিলাম হরেক রকমের কি ভার্ব বলো তো? রিপোর্টিং ভার্ব। তাহলে এখানে রিকোয়েস্টটা নিয়ে আসো। তাহলে হি রিকোয়েস্টেড মি টু পাস দ্য সল্ট। তারপর ধরো আই সেড টু দেম কাইন্ডলি লেন্ড মি সাম মানি। তাহলে কাইন্ডলিটা কিসে চলে আসলো? রিকোয়েস্টেডে চলে আসলো। কাইন্ডলিটা কিসে চলে আসলো? রিকোয়েস্টেডে চলে আসলো। তারপরে আসো আমাদের ডোন্ট দিয়ে শুরু হইতে পারে। এটার দুইটা ওয়ে আছে। প্রথম ওয়েটা হচ্ছে নট টু প্লাস ভার্বের বেস ফর্ম। দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে নট টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর একটা হচ্ছে ফরবিড, যেটাকে পাস্ট টেন্সে বলা হয় হচ্ছে ফরবেইড। হ্যাঁ, তো এই দুইটা প্যাথওয়েতে আমরা নেগেটিভ সেন্টেন্সে করতে পারি, নেগেটিভ ইম্পারেটিভ যেগুলা। তাইলে হি সেড ডু নট শাউট অ্যাট মি, চিল্লায়ও না। তাহলে এটা কি হবে? নট টু শাউট অ্যাট মি, নট টু দিয়ে শেষ করছি। ডু নট রাইট এনিথিং অন দ্য ওয়াল, তাহলে এটা কি হবে? I told them not to write anything on the wall। যখন আমরা ফরবিড অথবা ফরবিড দিব, ফরবিড মানে কোনো কিছু না করা, তাইলে তুমি একটা জিনিস মাথায় রাখবা,
নট টু ইকুইভ্যালেন্ট টু কি ফরবিড অথবা ফরবেট, ঠিক আছে। ফরবেট কি পাস্ট টেন্সে আর ফরবিডটা কি প্রেজেন্ট টেন্সে। তাইলে তুমি আমাকে বলো আই টোল্ড দেম নট টু রাইট এনিথিং ইন দ্য লেটার, এটার আমি ফরবিড দিব, তাহলে আমি কি কি দিতে পারি? শেষ, আরও একটা রুলস পড়ানো শেষ। আই টোল্ড দেম এটারে আমরা দিব না এইভাবে, তাহলে আমি রিপোর্টিং ভার্ব হিসেবে কি ব্যবহার করব? ফরবেড ইউজ করব। আই ফরবেড দেম টু রাইট এনিথিং অন দ্য ওয়াল, ঠিক আছে। তাহলে এখানে ফরবেড ইউজ করছি, নট টুর পরিবর্তে ফরবেড। তুমি নট আর ফরবেড একসাথে ইউজ করা যাবে না, কারণ ফরবেডের মধ্যেই কি নট আছে। এটা শেষ, এটা শেষ না? হ্যাঁ, এই যে ফরবেড। তাহলে কি এখানে আমি বলতে পারতাম হি রিকোয়েস্টেড নট দিয়ে আমি দিতে পারতাম, বাট করি নাই। এখন আসো আমরা লেট দিয়ে দেখব। আমরা এখন লেট দিয়ে দেখব, লেট দিয়ে আমরা দেখব কি করা যায়। এটা খুবই ইম্পর্টেন্ট। লেট দিয়ে সাধারণত আমাদের কোনো প্রপোজাল অথবা সাজেশন দেওয়া হয়। যেহেতু আমার মনের ভাবটা বা সেন্সটাকে ক্যারি করা হয়, তাহলে কি এটা দিয়ে আমার কি বলতো কোনো প্রপোজাল অথবা সাজেশন দেওয়া হয়, এবং এই দুইটাকেই আমি রিপোর্টিং ভার্ব হিসেবে কাউন্ট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এবং এখানে আমাদের একটা শুড আনতে হয়, আমাদের একটা শুড আনতে হয়, কারণ প্রপোজাল বা সাজেশনের ক্ষেত্রে শুড ইউজ করাটা ভালো। তাহলে দে সেড লেট আস হ্যাভ এ রেস্ট, চলো আমরা রেস্ট নিই। তাহলে দে প্রপোজড, এখানে প্রপোজডও দিতে পারো, সাজেস্টও দিতে পারো। দে প্রোনাউনগত চেঞ্জ, তারপরে একটা শুড আনবো, তারপরে ভার্ব দিয়ে বাকিটুকু বসাবো। তাইলে হি সেড লেট আস ওয়েট ফর হার, তাহলে কি সে সাজেস্ট করছে দ্যাট উই অথবা দে শুড কি ওয়েট ফর হার, আমরা তার জন্য ওয়েট করি, ঠিক আছে। আচ্ছা, এইটুকু ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে চলো আমাদের টাইপ 19, যেটা হচ্ছে আমাদের উইশেস বা অপটিটিভ সেন্টেন্স। মানে যখন আমরা কোনো মনের আকাঙ্ক্ষা প্রার্থনা এগুলা জানাই, ঠিক আছে, তখন আমরা এটা ইউজ করতে পারি। তো আমাদের মনের ইচ্ছার কামনা বাসনা অনুসারে আমরা উইশ, প্রে, ব্লেস, কারো অভিশাপ দিলে কার্স ব্যবহার করতে পারি। যেরকম হ্যাপি বার্থডে টু ইউ, ঠিক আছে, হ্যাপি বার্থডে টু ইউ, এটা কি উইশ করছো না? তাহলে কি কামাল উইশ রুম্পা আ হ্যাপি বার্থডে। তার মানে এখানে মনের ভাব অনুসারে, এইটা কিন্তু মেন কথা ভাই, মনের ভাব অনুসারে রিপোর্টিং ভার্ব বসাইতে হবে। ভার্ব অনুসারে রিপোর্টিং ভার্ব বসাতে হবে, ঠিক আছে, মনের ভাব অনুসারে রিপোর্টিং ভার্ব বসাইতে হবে। আচ্ছা, এখন চলো আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স দেখি। এক্সক্লামেটরি আমাদের লাস্ট টাইপ, এরপর আমরা কিছু প্যাসেজ ন্যারেশন দেখব, ঠিক আছে। তারপরে আমরা কি দেখবো বলো তো? কিছু প্যাসেজ ন্যারেশন দেখব। আচ্ছা, তো এখন এক্সক্লামেটরি মার্ক আসলে কি? যেগুলা আমাদের মনের ভাব মানে আবেগ প্রকাশিত হয়। যেহেতু আবেগ প্রকাশিত হয়, আবেগ প্রকাশের জন্য আমরা এক্সক্লেম এইটাকে রিপোর্টিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। এক্সক্লেমকে আমরা কি রিপোর্টিং ভার্ব হিসেবে আমরা এক্সক্লেমকে ইউজ করতে পারি। এরপরে আমরা সাধারণত ইউজ করি হচ্ছে এক্সক্লেমেশন, এটা তো পাস্ট টেন্সে হয়ে যায়, তাই না, সেড থাকলে। তারপর আমরা উইথ ব্যবহার করি এবং আমাদের যে ইমোশনটা তার সাথে দিই, ঠিক আছে। এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এইভাবে আমরা দিই এবং পুরো সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ বানায় ফেলি। যেরকম হি সেড হাউ বিউটিফুল দ্য বার্ড ইজ, আমরা এই সেন্টেন্সটুকু করে তো অ্যাসার্টিভ রাখবই, এইটুকু যে আমরা অ্যাসার্টিভ রাখবো এটা তো আমরা জানি। তাহলে কি সে আনন্দিত হয়েছে, এক্সক্লেম উইথ জয় অথবা অ্যাডমিরেশন দ্যাট দ্য বার্ড ওয়াজ ভেরি বিউটিফুল, শেষ। তারপরে হচ্ছে ধর আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে WH ওয়ার্ড নাই এক্সক্লামেটরি সেন্টেন্সে, তোমার WH কোনো ওয়ার্ড নাই, সেক্ষেত্রে তোমার একটা কনজাংশন যেগুলো আছে ওগুলা দিয়ে ইউজ হইতে পারে, কনজাংশন বলতেছি না, ইন্টারজেকশন যেগুলো আছে সেগুলা দিয়ে ব্যবহৃত হইতে পারে। যেরকম এলাস হইতে পারে, হুররে হইতে পারে, এগুলা তো তোমার সেন্স ক্যারি করে। এলাস মানে কি দুঃখ, তাহলে কি এক্সক্লেমড উইথ সরো। আবার যখন হুররে হবে এক্সক্লেমড উইথ জয়, এগুলা তো হবে। ব্রাভো যখন হবে তখন কি হাততালি দিচ্ছে, এক্সক্লেমড উইথ অ্যাপ্লস। তো এইভাবে আমরা বাকিটুকু, এইটুকু তোমাদের দেখাইছি, এইটুকু অ্যাসার্টিভ সেন্টেন্সের চেঞ্জ। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের চেঞ্জ তো টেন্সের চেঞ্জ, এগুলো তো তোমাদের দেখাইছি, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের টোটাল ন্যারেশন। এখন কিছু প্যাসেজ ন্যারেশনের ট্রিক্স দেখাবো, তাইলেই আমাদের ক্লাস শেষ।
এটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্ড বা ফ্রেজকে কখন আমরা ক্লজ বা সেন্টেন্সে রূপান্তর করি। যাদের হাতে টাইম আছে ফ্রেজ ক্লজের ক্লাসটা ইউটিউব থেকে দেখে নিও, এটা খুবই কাজে লাগে। কিন্তু কেন জানি আমাদের সিলেবাসে এটা নাই, ইনডিরেক্টলি আসে, পড়ানোও হয় না। তো দেখো, আমরা এটাকে একটু মনের ভাব বুঝে আমরা অর্থপূর্ণ করি। দ্য বয় সেড টাইগার 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 ওয়্যার, দ্য ওল্ড ম্যান রিপ্লাইড দেয়ার, দ্য বয় স্ট্যামার্ড। তাইলে সে হচ্ছে টাইগার টাইগার বলে ডাক দিচ্ছে, তার মানে কি সে বুঝাইতে চাইছে সেখানে একটা টাইগার আছে। তুমি এটাই তো বুঝছো, এটাই তো বোঝা যায়। তাহলে তুমি লেখো দ্য বয় রিপিটেডলি সেড, দ্য বয় রিপিটেডলি সেড দেয়ার ওয়াজ এ টাইগার, মানে সেখানে টাইগার ছিল বা সে টাইগার দেখছে। হি হ্যাড সিন দ্য টাইগার। কেন এখানে হচ্ছে হ্যাড হইল? কারণ কি V2 আছে, V2 থাকলে কি হ্যাড প্লাস V3। আচ্ছা, তারপরে এখানে ওল্ড ম্যান বললো হোয়ার, হোয়ার দিয়ে কি বোঝাইছে যে হোয়ার ওয়াজ দ্য টাইগার, টাইগারটা কই ছিল, এইটাই তুমি লেখো। দ্য ওল্ড ম্যান আস্কড হোয়ার দ্য টাইগার ওয়াজ, ঠিক আছে, বললো দেয়ার দেয়ার, তার মানে কি ওইখানে, তার মানে একটা পয়েন্ট করছে। তাহলে পয়েন্টিং টু এ প্লেস দ্য বয় স্ট্যামার্ড দ্যাট টাইগার ওয়াজ দেয়ার, সেখানে টাইগার ছিল। এখানে আমার ওয়ার্ড ছিল, ওয়ার্ডে আমি সেন্টেন্সে রূপান্তর করছি। আমার ফ্রেজ ছিল, একে আমি ক্লজ বা সেন্টেন্সে রূপান্তর করছি। সো এইরকম কমন সেন্স ইউজ করে তোমার প্যাসেজ ন্যারেশন করতে হবে, ঠিক আছে। এখন ইয়েস নো দিয়ে যদি পজিটিভ ভাইব দেয়, ইয়েস নো দিয়ে যদি পজিটিভ আর নেগেটিভ বোঝায়, ইয়েস দিয়ে যদি পজিটিভ বোঝায়, তাহলে তুমি কি করবা বলো তো? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর যদি নেগেটিভ হয় তাহলে কি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দিবা। যেরকম রানা সেড টু রিনা, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? রিনা সেড নো আই হ্যাভেন্ট। তার মানে এতটুকু তুমি লিখবা, তারপর লিখবা যে শি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট শি হ্যাড নট ডান আর হোমওয়ার্ক, ঠিক আছে। তাহলে ইয়েস নোর ইন্টারপ্রিটেশনটা এভাবে করবা। তারপরে হচ্ছে সবসময় তো তোমার এরকম থাকবে না, রাইট? ইয়েস দিয়ে তোমার কোনো কিছুর সাথে রাজি হওয়াও বোঝাইতে পারে। মেন কথা ন্যারেশনে মনের কথা বুঝতে হবে। ধরো তুমি একটা কিছুর সাথে রাজি হইছো বা স্বীকার করছো, ধরো তুমি এখানে স্বীকার করছো, তোমাকে কেউ মানে বলছে তুমি এই কাজটা করছো নাকি, তুমি বললে হ্যাঁ আমি এটা করছি, ইয়েস ইট ওয়াজ মি। এখানে ইয়েসটা কি বোঝাচ্ছে বলো তো? অ্যাডমিট করা বোঝাচ্ছে না, স্বীকার করা বোঝাচ্ছে না। তাহলে এই অ্যাডমিটটাকেই রিপোর্টিং ভার্বে আনো না। শি অ্যাডমিটেড দ্যাট শি হ্যাড ডান ইট, ঠিক আছে, বুঝছো? ইয়েস এর এগ্রি আর এটা। তারপরে হচ্ছে আমাদের আরেকটা কেস আছে, হচ্ছে মাল্টিপল অ্যাসার্টিভ সেন্টেন্সেস ইন দ্য কনটেক্সট। অনেকগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স তোমার একটা জায়গায় আছে, একসাথে আছে, তখন সেটারে তোমরা কিভাবে অ্যাড করবা, ঠিক আছে। ধরো এই যে দেখো, ডিরেক্টে কি আছে? আই অ্যাম হাংরি, আই হ্যাভেন্ট কি ইট এনিথিং ইয়েট। এইটা কি হবে? দেখো এখানে কয়েকটা জিনিস একসাথে আছে। একটা হচ্ছে আমি হাংরি, তার সাথে প্লাস করতেছে আই হ্যাভেন্ট ইট এনিথিং ইয়েট। তার মানে কামাল সেড দ্যাট হি ওয়াজ কি হাংরি অ্যান্ড অলসো অ্যাডেড দ্যাট। তো আমরা এইরকম এক্সপ্রেশন অলসো অ্যাডেড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট, অলসো অ্যাডেড দ্যাট, অলসো সেড দ্যাট, এগেইন সেড দ্যাট, ফার্দার সেড দ্যাট, ফার্দার মোর সেড দ্যাট, এগুলা দিয়ে আমরা অ্যাড করতে পারি, এগুলা দিয়ে আমরা অ্যাড করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো অনেকগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্স একসাথে থাকে যদি, তাইলে তোমরা এগেইন আস্কড, অলসো আস্কড, ফার্দার আস্কড, এগুলা দিয়ে তোমরা কাজ চালাই নিতে পারো। যেরকম দ্য ম্যান সেড টু দ্য বয় ওয়াই ডু ইউ ডিস্টার্ব মি, হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক। বলছে এই তুমি ডিস্টার্ব করতেছো কেন, তুমি কি কাজটা করছো? তাইলে এখানে আমি এতটুকু চেঞ্জ তো পারি। তাহলে এগেইন আস্কড, তারপরে কি ফার্দার আস্কড, অলসো আস্কড দিয়েও আমরা কাজ চালাই নিতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ধরো অনেকগুলো ইম্পারেটিভ সেন্টেন্স একসাথে আছে, অনেকগুলো ইম্পারেটিভ সেন্টেন্স একসাথে আছে, সেক্ষেত্রে আমরা কি করব বলো তো? আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে দিতে পারি। যেরকম দ্য টিচার সেড টু দ্য বয় প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি অ্যান্ড কি বলো তো গো আউট ফ্রম হিয়ার। তার মানে দুইটা একই কথা, মানে এজন্য একে আমরা প্লাস কি দিয়ে করতে পারি বলো তো? অ্যান্ড দিয়ে করতে পারি, ঠিক আছে। অ্যান্ড অর্ডার হিম, আসলেও তার অর্ডার করছে, তাহলে আমরা রিপোর্টিং ভার্বের প্রপার ইউজ করে অ্যান্ড দিয়ে এটার কাজটা সেরে ফেলবো। তারপর ধরো যখন আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স একসাথে থাকে, ঠিক আছে, একসাথে থাকে, সেক্ষেত্রে কি হয় বলো তো? সেক্ষেত্রে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করতে পারি, ঠিক আছে, বা পরে আমরা দাও বসাইতে পারি। যেরকম বকুল সেড কি, দ্য টিচার সেড টু বকুল আর ইউ টকিং ইন দ্য ক্লাস, ইউ শুড বিহেভ ইউর সেলফ। তার মানে তুমি আমারে বলো, তুমি আমারে বলো, এখানে কি আমার একটা অ্যাসার্টিভ, একটা হচ্ছে তোমার কি বলো তো একটা ইন্টারোগেটিভ আর একটা অ্যাসার্টিভ বা ইম্পারেটিভ সেন্টেন্স আছে। তাইলে
অ্যান্ড দিয়ে যুক্ত করছি, অ্যান্ড সেড দ্যাট দিয়ে যুক্ত করছি, একটা রিপোর্টিং ভার্ব বসে অ্যান্ড সেড দ্যাট দিয়ে যুক্ত করছি, ঠিক আছে। তারপরে সাবজেক্টের পজিশনটা ন্যারেশনে, হ্যাঁ আচ্ছা যদি এটা শেষেও থাকে, ধরো এটা শেষেও আছে, যদি শেষেও থাকে তাও এটা শুরুতে নিয়ে আসবা, যেরকম ডোন্ট মেক এ নয়েজ সেড দ্য টিচার, তাহলে এটারই ইনডাইরেক্ট স্পিচের সামনে নিয়ে আসবা, দ্য টিচার সেড নট টু মেক এ নয়েজ ইন দ্য ক্লাস, বা ফরবিড কি টু মেক নয়েজ ইন দ্য ক্লাস, শেষ। তারপরে হচ্ছে স্যার থাকলে কি হয়, ঠিক আছে, স্যার বা ম্যাডাম থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে কি হয় বলো তো। স্যার ম্যাডামটা আসলেও তুমি দুইভাবে ইউজ করতে পারো, একটা হচ্ছে তুমি কাউকে সম্মান দেখাইতে স্যার ইউজ করছো, সেক্ষেত্রে তুমি রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট এইটা দিতে পারো, হ্যাঁ। আবার তুমি এমনিই স্যার বলছো, তখন তুমি অ্যাড্রেসিং অ্যাজ স্যার ম্যাডাম দিতে পারো, তোমার ইচ্ছা, ঠিক আছে। দ্য বয় সেইড টু দ্য হেডমাস্টার, স্যার প্লিজ পার্ডন মি দিস টাইম, আমাকে এই মানে এখন ক্ষমা করে দেন। তাইলে এখানে কি তার টিচার, সে সম্মান দেখাইতে বলছে, তাহলে সম্মান দেখাইতে যেহেতু বলছে, তাহলে কি আমি উইথ রেসপেক্ট বা রেসপেক্টফুলি দিতে পারি, বা এটাও দিতে পারি, অ্যাড্রেসিং হেডমাস্টার অ্যাজ স্যার কি দ্য বয় রিকোয়েস্টেড হিম টু পার্ডন হিম দ্যাট টাইম, হ্যাঁ শেষ করলাম। তারপরে হচ্ছে আমাদের অ্যাড্রেসিং বিভিন্ন ওয়ার্ড থাকতে পারে, যেরকম ব্রাদার, সিস্টার, ডার্লিং এগুলা থাকতে পারে, তাহলে আমরা অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে ইউজ করলাম। ধরো এটা আমাদের বোর্ডে আসছে, হ্যাঁ, জিম ডার্লিং ক্রাইড টু ডেলা, তাহলে কি জিম কি বলছে, ডেলাকে ডার্লিং বলে হচ্ছে ডাকছে, তাহলে কি এখানে অ্যাড্রেসিং অ্যাজ হার ডার্লিং, ডেলা আক্সিম দিয়ে বাকিটুকু শেষ করলাম, ঠিক আছে। তারপর ধরো আমাদের আরেকটা থাকতে পারে কনভারসেশনের মধ্যে বাই গড, বাই আল্লাহ থাকতে পারে, তাইলে এটা কি ঈশ্বরের নামে অথবা আল্লাহর নামে শপথ করে, তাহলে কি সোয়ারিং বাই গড বা সোয়ারিং বাই আল্লাহ বসে, যেরকম বাই আল্লাহ হি সেড আই উইল হেল্প ইউ, ঠিক আছে, মানে আমি শপথ করে বলতেছি আমি তোমাকে হেল্প করবো, তাহলে এটার ইন্টারপ্রিটেশনটা কিরকম হয়, আল্লাহর নামে শপথ করে, তাহলে সোয়ারিং বাই আল্লাহ হি সেড দ্যাট হি উড হেল্প মি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল ন্যারেশন, ঠিক আছে। এখন যাবা, এই হচ্ছে শেষ করব, এই হচ্ছে আমাদের টোটাল ন্যারেশন। এখন আমাদের আর 2 মিনিট লাগবে, একটা হচ্ছে প্র্যাকটিস করব, হ্যাঁ, প্র্যাকটিস করার পরে আমরা শেষ করে দেব, জাস্ট আমাদের 2 মিনিট লাগবে এখন, হ্যাঁ 2 মিনিটে আমরা এটা শেষ করে দেব। তো আমি এটা লিখে রাখছি যাতে তোমাদের জাস্ট চেঞ্জগুলো দেখাইতে পারি, হ্যাঁ। ওয়্যার উইল ইউ গেট অ্যাডমিশন আফটার এইচএসসি এক্সামিনেশন, ডু ইউ হ্যাভ এনি চয়েস, তাইলে আমি যে তোমার মাত্র পড়াইলাম 2টা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কি হয় দেখছো, মাত্র পড়াইছি 2 মিনিট আগে। দ্য টিচার আস্কড সুস্মিতা ওয়্যার শি উড গেট অ্যাডমিশন আফটার দ্য এইচএসসি এক্সামিনেশন, তাহলে হি অলসো আস্কড দ্যাট ইফ শি হ্যাড এনি চয়েস, তাহলে তোমাকে আমি তো এই 2 রকমের সেন্টেন্স চেঞ্জ দেখাইছি না, WH ওয়ার্ড থাকলে কি হয়, ডু থাকলে কি হয়, শেষ, এতটুকু লিখলেই তোমার হয়ে যাবে। দেখো, আই এম নট ইয়েট শিওর হোয়াট আই হ্যাভ টু ডু বিকজ এভরিথিং ডিপেন্ডস অন মাই রেজাল্ট, ইউ শুড হ্যাভ এ চয়েস, বি পজিটিভ অ্যান্ড অপটিমিস্টিক, এইটুকু কে বলছে, টিচার বলছে। তাহলে টিচার যে বলছে এই জায়গায় একটা ইম্পারেটিভ সেন্টেন্স, 2টা ইম্পারেটিভ সেন্টেন্স একত্র করছে, তাহলে তোমাকে পড়াইছি 2টা ইম্পারেটিভ সেন্টেন্স একত্র করলে কি হয়। তো সুস্মিতা রিপ্লাই দিচ্ছে দ্যাট এটা এখনো সে শিওর না, তার কি করতে হবে, তাইলে এখানে হ্যাভ টুটা হ্যাড টুতে চলে গেছে, আর এম নট যেটা সেটা ওয়াজে চলে গেছে, ঠিক আছে। তারপরে আমরা কি এন্ড দিয়ে যুক্ত করবো, তার টিচার অ্যাডভাইস, আসলেও তো তার অ্যাডভাইস দিচ্ছে যে তোমার একটা চয়েস থাকা উচিত, এবং ইম্পারেটিভ সেন্টেন্স 2টা একসাথে থাকলে এন্ড দিয়ে যুক্ত করে বাকিটুকু বসায় দিচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল ন্যারেশন, এই হচ্ছে টোটাল ন্যারেশন। কিছু প্র্যাকটিস ন্যারেশন আছে, এগুলা পড়বা। তো আমাদের ন্যারেশন এতটুকুই ছিল, ওয়ান শট ক্লাস। এতটুকু পড়লে এবং ঠিক মতো বাসায় প্র্যাকটিস করলে, ক্লাসটা ইউটিলাইজ করলে অবশ্যই 7/7 পাবা। তো ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটু ইউটিউবে সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডদেরকে জুনিয়রদেরকে একটু জানায়ও, আর আমার একটা ফেসবুক গ্রুপ পেজ আছে ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ, সেখানেও যুক্ত হতে পারো। তো ভালো থাকো সবাই, সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে।